আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমরা আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। শুরুতে বিশেষভাবে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে পেয়ে যাবেন সব নোটিফিকেশন সাথে সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং ভালোর তলেই আছেন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন, বলছি গাজীপুরের কোনো একটি জায়গা থেকে। অনেকদিন ধরে একটা ঘটনা পাঠাবো করে আর পাঠানো হয় না, তাই আজ সিদ্ধান্ত নিলাম লিখেই ফেলি সেই ভয়ঙ্কর সত্য ঘটনা। শরীরে 101 ডিগ্রি জ্বর নিয়ে রাত 2টার সময় লিখছি, অনেক কষ্ট করে। তাই আশা করব পড়ে শোনাবেন। ব্যস্ততার কারণে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই পড়ে শোনানোর অনুরোধ। আপনারা তো সবাই সাব্বিরজির ঘটনা অনেক পছন্দ করেন, আমিও পছন্দ করি। তাই আজ সাব্বিরজির মতো আরেকটা মানুষের ঘটনা শেয়ার করতে চাই, মাওলানা জুনায়েদ হুজুরের ঘটনা। আমি তার একান্ত শিষ্য বা ছাত্র বলতে পারেন। এই জীবনে অনেক ভয়ঙ্কর সত্যের সম্মুখীন হয়েছি আমি ওনার সাথেই, তাই আজ আপনাদেরও সাক্ষী করে রাখতে চাই। তাহলে চলুন শুরু করা যাক। সময়টা তখন শীতকাল। শীতের সকালে ঘন কুয়াশার মাঝে মাওলানা জুনায়েদ তার ঘরে জায়নামাজ বিছিয়ে হাতে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করছেন। পাশে আধো নিভু নিভু একটি মোমবাতি। বোঝা যাচ্ছে সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। বলে রাখা ভালো, মাওলানা জুনায়েদ হুজুরের সাথে 7টি আলেম জিন থাকে। আমি আস্তে আস্তে মাওলানা জুনায়েদ হুজুরের রুমে প্রবেশ করলাম এবং তার সামনে বসলাম। বসার সাথে সাথেই তিনি চোখ খুলে আমার দিকে তাকালেন এবং বললেন, বুঝলে ইয়াসিন, আমার এই জীবনে অনেক রুকাইয়া করেছি, অনেক মানুষ ভালো হয়ে গিয়েছে, কিন্তু একটা রুকাইয়া করেছি যা আমি জীবনেও ভুলতে পারবো না। আমি বললাম, হুজুর, কি সে ঘটনা? আমি শুনতে চাই। হুজুর বললেন, ঠিক আছে, শোনো তবে। এই বলে মাওলানা জুনায়েদ হুজুর তার ঘটনা বলতে শুরু করলেন। সময়টা ঠিক তখন ডিসেম্বর মাস। ভালোই শীত পড়েছে। আমি ফজরের নামাজ শেষ করে মসজিদে বসে জিকির করছি। এমন সময় একটা লোক এসে বলল, হুজুর, আমার বড় বিপদ, আমার মেয়েকে বাঁচান। হুজুর, সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। আমি বললাম, আপনি আগে শান্ত হয়ে বসুন এবং আস্তে আস্তে বলুন কি হয়েছে। লোকটি বলল, হুজুর, আমার মেয়ের বয়স 15 বছর। কিছুদিন আগে আমরা গ্রামের বাড়ি যাই আমার ভাইয়ের বিয়েতে। আমার বাড়ি জয়পুরহাটে 5 বিবিতে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বিয়ের দিন আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। তন্ন তন্ন করে খোঁজার পরে গ্রামের শেষ দিকে পুকুরের মধ্যে তাকে পড়ে থাকতে দেখি। ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসি। জিজ্ঞেস করেছিলাম তার কি হয়েছে, কিন্তু সে বলতে পারেনি কিভাবে ওইখানে গিয়েছে। পরবর্তীতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যখন গাজীপুরে ফিরে আসি তখন ওর অদ্ভুত আচরণ শুরু হয়ে যায়। প্রায় রাত 3টার দিকে হঠাৎ উঠে বসে এবং বিড়বিড় করে কি সব যেন বলে। তার রুম সবসময় অন্ধকার রাখে, গোসল করে না। আগে নামাজ পড়তো, এখন তাও পড়ে না। সারাক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকে। অনেক সময় দেখা গেছে রাতে ওকে আর পাওয়া যায় না। সকালে বাড়ির ছাদে ট্যাঙ্কির ওপরে ওকে পড়ে থাকতে দেখা যায়। ওর মা ভয়ে শুধু কান্না করে। এসব ঘটনা 8 দিন ধরে ঘটছে। আমি এতটা গুরুত্ব দেইনি। মনে করেছিলাম হয়তোবা ঘুমের মধ্যে হাঁটার বদভ্যাস, তাই হয়েছে। আর আমি সারাদিন অফিসেই থাকি, অনেক সময় রাতেও নাইট ডিউটি করি, তাই ওর মা এসব বেশি লক্ষ্য করেছে। আমি খুব একটা আমলে নেইনি, কিন্তু গতকাল রাতের ঘটনা
আমাকে বাধ্য করেছে। এইটুকু বলেই লোকটা চুপ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, কি ঘটেছিল কাল রাতে? তিনি ভয়ে ভয়ে বলতে লাগলেন, গতকাল শুক্রবার হওয়ায় আমি বাসায় ছিলাম। মাঝরাতে আমি কড়মড় শব্দ শুনতে পাই আর মাছের কাঁচা গন্ধ পাই। তাই দেখার জন্য আমি আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হই। সেখানে পৌঁছে যা দেখি তা কোনো সুস্থ মানুষ কখনো দেখতে চাইবে না। আমি দেখি আমার মেয়ে ফ্রিজ থেকে কাঁচা মাছ মাংস বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং ফ্রিজে থাকা গরুর পা, নলির হাড় সে একেবারে খেয়ে ফেলছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না, ভয় অজ্ঞান হয়ে যাই এবং আমার চোখ খুলল ফজরের আজানের সময়। চোখ খুলে দেখি ডাইনিংয়ে আগে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার ছিল এখনো সেই রকমই আছে। কোনো রক্তের বা মাছের গন্ধ নেই। আমি আর দেরি না করে সোজা আপনার কাছে চলে এসেছি। শুনেছি আপনি সব জিনভূত নিয়ে কাজ করেন, আমার মেয়েটাকে বাঁচান। এই ঘটনা শোনার পর আমি জিজ্ঞেস করলাম, আপনার এবং আপনার মেয়ের নাম কি? তিনি বললেন, আমার নাম রিফাত আর আমার মেয়ের নাম আয়েশা। আমি বললাম, ঠিক আছে, আজ আসরের পর আমি আপনাদের বাসায় যাব আপনার মেয়েকে দেখার জন্য। আর ঠিকানা বলতে হবে না, আমি ঠিক পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনি এখন আসতে পারেন। এরপর আমি আমার সহকারী 7টি জিনকে আহ্বান করি। আমার জিনদের নাম ইসমাইল, হামজা, আলিফ, সাফি, হুদ, আদনান, ইব্রাহিম। এদের লিডার হলো ইসমাইল। এরপর সকলেই আমার সামনে হাজির হয় এবং সালাম জানায়। আমি সালামের উত্তর নেই এবং বলি, এতক্ষণ লোকটা যা বলল শুনতে পেরেছ? সকলেই বলল, হ্যাঁ শুনেছি। আমি বললাম, তাহলে এখন করণীয়? ইসমাইল বলল, হুজুর, আমরা শোনার সাথে সাথেই খবর নিয়েছি, জানতে পেরেছি তাকে আশিক জিন আক্রমণ করেছে। যারা জানেন না আশিক জিন কি, তাদের উদ্দেশ্যে বলছি, আশিক জিন হচ্ছে সেই জিন মানুষের প্রেমে পড়ে আসর করে। তাদেরকে আশিক জিন বা আশিক জিন বলা হয়। আর খারাপ খবর তো এই, তাকে একটা না 14টা আশিক জিন আসর করেছে। এগুলো ছাড়ানো একটু কষ্টসাধ্য আর সময় সাপেক্ষ হবে, কিন্তু ইনশাল্লাহ সুস্থ করা সম্ভব। তার জন্য তার গ্রামে যেতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, এইরকম কেস তো আগে দেখিনি। এরপর আসরের নামাজের পর আমি আমার জিনদের মাধ্যমে রিফাত সাহেবের বাড়িতে পৌঁছাই। বাড়ির গেট দিয়ে ঢোকার সময় আন্দাজ করতে পারি আশেপাশে আরো অনেক ছায়া আছে। যাই হোক, আমি আয়েশার ঘরে প্রবেশ করি এবং প্রবেশ করার সাথে সাথেই সে রেগে যায় আর অকাট্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমি রুকাইয়া আয়াত পড়তে শুরু করি। যেই না আয়াত পড়ছি, ঘরের মধ্যে মনে হলো ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে এবং প্রায় 25 মিনিট এইভাবে চলে। তারপর সব শান্ত হয়ে যায় এবং আয়েশা অজ্ঞান হয়ে যায়। এরপর আমি রুম থেকে বাইরে এসে বলি, দেখুন রিফাত সাহেব, তাকে 14টি জিন আসর করেছে, তাই এটা ছাড়ানো একটু কঠিন, তবে সম্ভব। তার জন্য আপনার গ্রামে যেতে হবে এবং তদন্ত করে বের করতে হবে তাকে আসর করলো কেন, তারপর রুকাইয়া করতে হবে। এই শুনে রিফাত সাহেবও চিন্তার মধ্যে পড়ে যান এবং বলেন, ঠিক আছে হুজুর, আপনি যেই দিন চান আমরা গ্রামে যাব। আমি বললাম, ঠিক আছে, তাহলে আগামী পরশু আপনি ট্রেনের টিকিট কেটে ফেলুন আর আপনার স্ত্রীকেও নিয়ে যাবেন। যেই কয়দিন সময় লাগে ওইখানেই থাকতে হবে, তাই আপনি সেইভাবে ব্যবস্থা করে ফেলুন। এই বলে আমি বাড়ি ফিরে আসি। পরশু রাত 9:30টায় আমাদের ট্রেন। পাঁচবিবি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ফজর পার হয়ে যায়। রাস্তায় তেমন কোনো সমস্যা না হলেও ট্রেনের মধ্যে 2-1টি ছায়া আমার চোখে পড়েছে। যাই হোক, গ্রামের বাড়িতে পৌঁছে একটু বিশ্রাম নেই। তারপর বিকেলে যাই সেই পুকুরটা দেখতে, যেই পুকুরে আয়েশাকে উদ্ধার করা হয়। আমি অবশ্য সন্দেহ করেছিলাম যে ওই পুকুরেই আশিক জিনদের বসবাস। যেই না পুকুরে পৌঁছেছি, সেই চোখে পড়ল একটি বট ও তেঁতুল গাছ। আমি গাছগুলো মনোযোগ দিয়ে দেখছিলাম। হঠাৎ ইসমাইল আমার কানে কানে বলল, এইটাই হলো সেই 14 আশিক
জিনের আস্তানা। তারপর আমি ওই তেঁতুল বটগাছের 2টি পাতা নিয়ে আসলাম এবং রাতে আসনে বসলাম সেই 2টো পাতা নিয়ে। পাতার মধ্যে বিশেষ কিছু আয়াত পড়ে ফোঁ দিতেই চোখের সামনে ভেসে উঠল আয়েশার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। সেই দিন, মানে বিয়ের দিন, আয়েশা মাংস দিয়ে ভাত খেয়ে বান্ধবীদের সাথে ঘুরতে ঘুরতে সেই পুকুর পাড়ে পৌঁছালো। আর বটগাছের ওপরে সেই 14টি জিন তার উপরে নজর দিল এবং তাকে বশে আনার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু আয়েশা পরহেজগার হওয়ার কারণে সহজে তাকে কাবু করতে পারল না। তাই জিনেরা তাকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দেয়, আর পুকুরে পড়ার পর আয়েশার মাথা থেকে চুল বেরিয়ে আসে এবং জিনরা সেই চুল দেখে ফেলে। যখন চুল দেখা গেল তখন জিনদের জন্য সহজ হয়ে যায় আসর করা। তারপর থেকে শুরু হয় আয়েশার এই কঠিন সমস্যার প্রহর। এইবার সব ঘটনা আমি রিফাত সাহেবকে খুলে বলি এবং আজকের রাতটা সময় চেয়ে নিই। রাতে আমি 2 রাকাত সালাতুল ইস্তেখারার নামাজ আদায় করে আমার জিনদের হাজির করি এবং জিজ্ঞাসা করি, এখন উপায় কি? ইসমাইল বলল, উপায় একটাই, জিনদেরকে ভালোভাবে বোঝাতে হবে যেন তারা নিজ ইচ্ছায় চলে যায়, নয়তো বোতলবন্দি আর না হয় হত্যা। হঠাৎ আমি খেয়াল করি সকল জিন আসলেও ইব্রাহিম এখনো আসেনি। আমি জিজ্ঞাসা করি, ইব্রাহিম কোথায়? তারা কেউ বলতে পারে না। হঠাৎ দেখি ইব্রাহিম হাঁপাতে হাঁপাতে আমার সামনে আসলো এবং একটি তথ্য দিল যা শুনে আমরা সকলেই অবাক হয়ে যাই। ইব্রাহিম হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, আমি এতক্ষণ আয়েশাকে চোখে চোখে রাখছিলাম, হঠাৎ দেখি কোথা থেকে আরো নতুন করে 2টি জিন আসলো এবং ওই 14 জিনের সাথে কথা কাটাকাটি শুরু করলো। শুনে এতটুকু বুঝতে পারলাম সেই 2টো জিনকে চালান দেয়া হয়েছে, আর চালান দিয়েছে আয়েশার ফুপু। এই কথা শুনে আমি বিপাকে পড়ে গেলাম। আগে থেকেই 14টি জিন রয়েছে, তার উপর নতুন আরো 2টি, কিন্তু আয়েশার ফুপু কেন চালান দেবে? আমি ইব্রাহিমকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি কি শুনেছ কেন তাদের 2 জিনকে চালান দেয়া হয়েছে? ইব্রাহিম বলল, যতটুকু বুঝেছি আয়েশার ফুপু তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু রিফাত সাহেব মনে হয় তা ফিরিয়ে দিয়েছেন, তাই রাগের বশবর্তী হয়ে কুফরির মাধ্যমে জিন চালান দিয়ে দিয়েছেন। এই বলে ইব্রাহিম থামল। আমি ভাবছি এইবার কি করা যায়। তারপর হামজা আমাকে বলল, আচ্ছা, যদি আমরা 14 জিনকে 14টি মোরগের মাধ্যমে এবং 2 জিনকে 2টি ছাগলের মাধ্যমে বন্দী করে তারপরে জবাই করে দেই, তাহলে মনে হয় এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। ইসমাইল বলল, হুজুর, ইব্রাহিম যে আমলটা বলল তা আল্লাহর রহমতে 100 ভাগ কার্যকরী, চাইলেই আমরা প্রয়োগ করতে পারি। আমি মাথা নেড়ে সম্মতি প্রদান করলাম। হঠাৎ হুত বলে উঠল, ঠিক আছে, আমরা না হয় এই আমল করলাম, কিন্তু সমস্যা একটা, 14টি মোরগ 2টি ছাগল একসাথে এক সময়ে একবারে জবাই করতে হবে। যদি এদিক সেদিক হয় তাহলে সব কাজ বৃথা হয়ে যাবে। হুদের এই কথা শোনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে এই আমলটি করব। সকলে যেন প্রস্তুত হয়ে যায়। আলোচনা শেষ করে আমি একটু ঘুমানোর জন্য বিছানায় যাই, কিন্তু 1-2 ঘন্টা পর শুনি রিফাত সাহেব আমাকে ডাকছেন। আমি ঘড়ির দিকে নজর দিতেই দেখি 3:33 বাজে। আমি তাড়াতাড়ি দরজা খুলে দেখি রিফাত সাহেবের শরীরে রক্তের দাগ। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে? রিফাত সাহেব বললেন, ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার বাবার গরুটা চেঁচাতে শুরু করে। আমি বাইরে গিয়ে দেখি আয়েশা গরুর গলায় কামড় দিয়েছে, আঁচড় দিচ্ছে, যা বুঝলাম গরুটাকে হত্যার চেষ্টা। আমি আটকানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। হুজুর, তাড়াতাড়ি চলুন। আমি গোয়ালে এসে দেখি আয়েশা গরুর গলাটাকে শরীর থেকে আলাদা করে ফেলেছে এবং মনের সুখে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তার উপরে জমজমের পানি ছিটিয়ে দেই এবং রশির মাধ্যমে তাকে গাছের সাথে বেঁধে দেই। তার মুখ থেকে এখনো তাজা রক্ত বেয়ে পড়ছে। তারপর আমি বলি গরুটাকে কবরস্থানের পাশে মাটি চাপা দিয়ে দিতে, নয়তো আবার হামলা হতে পারে। কিন্তু একটা কথা আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল, যে আস্ত একটা গরুকে হত্যা করে মাংস
খাওয়া এটা কোনো মেয়ের পক্ষে সম্ভব কিভাবে? যাই হোক, এসব করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। আমি উজু করে নামাজ পড়ে এসে রিফাত সাহেবকে জিজ্ঞেস করি, আচ্ছা রিফাত সাহেব, আপনার বোন মানে আয়েশার ফুপু, সে কি তার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিল? আপনি ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব? রিফাত সাহেব অবাক কণ্ঠে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? কেন ফিরিয়ে দিয়েছিলেন? কারণ ছেলেটা ভালো নয়, নেশা করে, এবং সেই নেশা থেকে শুরু করে হত্যা সবকিছু। ওর মা মানে আমার বোন বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ছেলে ভালো না হওয়ার কারণে আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। অবশ্য তখন আমাকে বারবার আমার বোন বলেছিল, তোর মেয়েকে আমি দেখে নেব, এতটুকু বলে সে চলে যায়। আর এই ঘটনা ঘটেছে তাও প্রায় আজ থেকে 2 মাস আগে। আর এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে তিনি রাগের বশবর্তী হয়ে কুফরি করে আপনার মেয়ের উপরে জিন চালান দিয়েছেন। এই কথা শুনে রিফাত সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তারপর আমি বললাম, আচ্ছা আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আজ তো বুধবার, আগামী শুক্রবার এশার নামাজের পর আমি আমলে বসবো আপনার মেয়েকে নিয়ে। তাই আমার কয়েকটা জিনিস চাই। আপনাকে আগামীকালের মধ্যেই সব জোগাড় করতে হবে। আপনার যা যা লাগবে বলুন, আমি আগামীকালের মধ্যেই জোগাড় করে ফেলবো। ঠিক আছে, আপনি 14টা দেশি তাজা মোরগ, 2টি সম্পূর্ণ কালো রঙের ছাগল, 10 প্যাকেট আগরবাতি, 10 কেজি মিষ্টি জোগাড় করুন। আর অবশ্যই কেনার সময় কোনো দামাদামি করবেন না, সবকিছু এক দামে ক্রয় করতে হবে। আর হ্যাঁ, কবরস্থানের ঠিক মধ্যে একটা বড় করে 5 হাত সমান কবর আগে থেকে খুঁড়ে রাখবেন। আর 16 জন মানুষ লাগবে প্রাণীগুলো জবাই করতে, এবং পুকুরের পাড়ে থাকা বট গাছ ও তেঁতুল গাছ এ দুটো কেটে ফেলতে হবে। ঠিক আছে, সব জোগাড় হয়ে যাবে। আর হ্যাঁ, এই 2 দিন আপনার মেয়ে বাঁধা অবস্থায় থাকবে, এইভাবেই তাকে খাওয়াতে হবে। আর এইভাবে 2 দিন কেটে যায়। যদিও আয়েশা বাঁধা অবস্থায় ছিল, কিন্তু তার আশেপাশে অনেক রকমের ছায়া, সাপ ও কালো কুঁচকুঁচে বেড়াল দেখা গিয়েছে। তারপর চলে আসলো সেই সময় যখন তদবির করা হবে। আমি সবাইকে প্রথমে আমলের নিয়ম বলে দেই। নিয়মটি হচ্ছে, প্রথমে সকলেই অজু অবস্থায় থাকবে। এরপর আমি মাটির মধ্যে 14টি মোরগ ও 2টি ছাগলের জন্য ও আমার এবং আয়েশার জন্য মোট 18টি বৃত্ত আঁকব। 14টি মোরগ এবং 2টি ছাগল আপনারা ওই বৃত্তের মধ্যে জবাই করবেন। সাবধান, মাথা থেকে যেন শরীর আলাদা না হয়। বিসমিল্লাহ বলে জবাই করবেন। আর সেই মিষ্টিগুলো যেগুলো আনা হয়েছে তার মধ্যে 16টি মিষ্টি 16টি বৃত্তের মধ্যে ছিটিয়ে দেবেন, এবং বাকিগুলো বাড়ির আশেপাশে ছিটিয়ে দেবেন। আর আগরবাতিগুলো আমার এবং আয়েশার আশেপাশে ধরিয়ে দেবেন। আমি বলার সাথে সাথে একসাথে সব প্রাণীগুলো জবাই করে দেবেন। এই দিক দিয়ে আমার 7 জন জিন প্রস্তুত। তারা আরও 100 পবিত্র জিন নিয়ে এসেছিল, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। এবার আমি আমল শুরু করলাম। প্রথমে আয়েশাকে বৃত্তের মাঝে বসানো হলো। তারপর আমি রুকাইয়ার আয়াত পড়ে ফুঁ দেওয়ার সাথে সাথে সে চিৎকার করে উঠল। আয়েশা বসা অবস্থায় মাটি থেকে 2-3 হাত ওপরে মানে হাওয়ায় ভাসতে শুরু করলো, এবং বাড়ির আশেপাশের সব গাছপালা নড়তে শুরু করলো। বাড়ির আশেপাশে অনেকগুলো আগুন দেখা গেল। এই সব দেখে আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম, কিন্তু ইসমাইল বলল, হুজুর আপনি ভয় পাবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আপনি তাড়াতাড়ি বিশেষ আয়াতগুলো পাঠ করুন। তারপর আমি এক মনে আয়াত পড়তে শুরু করলাম। ওইদিকে প্রাণীগুলোকে বৃত্তের মধ্যে প্রবেশ করানো হলো। এরপর আমি বললাম, মিষ্টি ছড়িয়ে দিন। তারপর আয়েশার সাথে থাকা জিনগুলো মিষ্টির লোভে সেই বৃত্তের মধ্যে প্রবেশ করলো, এবং আমি তাদের সেই বৃত্তের মধ্যে আটক করে ফেললাম, এবং আমার পবিত্র জিনদের মাধ্যমে তাদের সেই প্রাণীগুলোর মধ্যে প্রবেশ করাতে বাধ্য করে ফেললাম। ফলে তারা প্রবেশ করে, এবং আমি বলি বিসমিল্লাহ বলে জবাই করুন, এবং সবাই একসাথে জবাই হয়ে যায়। আর প্রাণীগুলোর গলা থেকে কালো রক্ত গড়িয়ে পড়তে থাকে, এবং আয়েশা অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সেই প্রাণীগুলোকে কবরস্থানে কবর দেয়া হয়, আর সেই বট ও তেঁতুল গাছ কেটে ফেলতে হয়। আশ্চর্য বিষয় হলো এই, যখন গাছগুলো কাটা হচ্ছিল তখন গাছগুলো থেকেও কালো রঙের রক্ত বেয়ে বেয়ে পড়ছিল।
কিন্তু আল্লাহর অশেষ রহমতে সবকিছু এরপর একদম স্বাভাবিক হয়ে যায়। এই আমলের পর আমি নিজেও একটু অসুস্থ হয়ে যাই, কিন্তু আলহামদুলিল্লাহ আয়েশা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তাকে আরো 41 দিনের আমল দেয়া হয়েছে। জয়পুর হাট থেকে এরপরই আমরা সকলে গাজীপুরে ফিরে আসি। এই বলে মৌলানা জুনায়েদ থামলেন এবং দীর্ঘশ্বাস নিলেন। আমি দেখতে পেলাম হুজুরের পেছনে ইসমাইল, হামজা, আলিফ, সাফি, হুদ, আদনান, ইব্রাহিম সকলেই বসে আছে এবং তারাও দীর্ঘশ্বাস ফেলল। আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না, কারণ আমার মাথাতেও ঘুরছিল আয়েশা তার দাঁত ও হাতের মাধ্যমে কিভাবে সেই গরুটাকে হত্যা করেছিল। এই প্রশ্নের উত্তর আজও অজানা। শ্রোতা বন্ধুদের কাছেই এই প্রশ্ন থাকলো। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আপনার এবং শ্রোতা বন্ধুদেরও ভালো লেগেছে। মৌলানা জুনায়েদ হুজুরের এরকম অনেক ঘটনা আমার কাছে আছে। যদি এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আমি আবার পাঠাবো। অনেক কষ্ট করে লিখেছি, আশা করি বৃথা যাবে না। আর মৌলানা জুনায়েদ হুজুরের ছোট একটি রুকাইয়ার ভিডিও আমার কাছে আছে প্রমাণ হিসেবে। যদি সিলেক্টেড হয় তাহলে আরজে রাসেল ফেসবুক গ্রুপে আমি শেয়ার করব। আর সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি মিথ্যা মনে হয়, পাঠ না করা হয়, তাহলে এই ঘটনাটি চোখের আড়ালে চলে যাবে আজীবন। এরপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং সকলের কাছ থেকে বিদায় নিয়েছেন। না, ঘটনাটি অনেক চমৎকার এবং আপনি লিখেছেনও খুব চমৎকারভাবে। সুতরাং আমরা চাই যে এই ঘটনাটি প্রচার করতে, এবং প্রচার করলামও আমরা। আর সেই সাথে আপনিও আমাদের আরও বেশি ঘটনা পাঠাবেন সেই আশা রেখেই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু? ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা একটি ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটাও আপনাদের ভালো লাগবে। চলুন, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাই আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি গাজীপুর থেকে ইয়াসমিন তিথি। আমি আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, তবে তা প্রচার করা হয়নি। আজকের ঘটনাটি প্রচার করা হলে খুব খুশি হব। ঘটনাটি মূলত খুলনা জেলার। বলে রাখা ভালো, আমার বাবার বাড়ি খুলনা জেলাতে। যখনকার ঘটনা তখন আমি খুবই ছোট, 2য় অথবা 3য় শ্রেণীতে পড়তাম। ঘটনাটি মূলত ঘটেছে 2007 কিংবা 2008 সালের দিকে। জায়গাটার নাম প্রকাশ করছি না। তখন আমরা যে বাসায় থাকতাম, ঘটনাটি ওই বাসাটিকে নিয়ে। ঘটনা শুরু করার পূর্বে বাসাটার একটু বর্ণনা দেওয়া দরকার। বাসাটি ছিল একতলা, বেশ পুরাতন বাসা হওয়ায় ফ্ল্যাটের মতো ছিল না। বাসায় ছিল সোজাসুজি 2টো রুম, সামনে বারান্দা, বারান্দার এক পাশে রান্নাঘর এবং বাথরুম, অন্য পাশে বাসার মেইন দরজা, আর 2 রুমের দরজা বারান্দা থেকে খোলা যেত। রুম দুটির ভেতরে মাঝখানে একটি দরজা ছিল। যাই হোক, এখন মূল ঘটনায় আসি। আমি তখন অনেক ছোট হলেও একা এক রুমে ঘুমাতাম। আর আমার ছোট বোন 1 বছরের হওয়ায় ও পাশের রুমে আব্বু আম্মুর সাথে ঘুমাতো। আব্বু তখন চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেছেন। নতুন ব্যবসা, তাই কাজের চাপ একটু বেশি। বাসায় আসতে প্রায়ই লেট হয়ে যায়। মাঝে মাঝে 11টা-12টাও বেজে যায়। ততক্ষণে আমি ঘুমিয়ে যেতাম, কারণ সকালে আমার স্কুল। প্রায় দিনে আব্বুর সাথে দেখা হতো না। তো আব্বু এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে আরও রাত হয়ে যেত। আমার ছোট বোন ছোট থাকায় আম্মু খাবার বেড়ে দিয়ে শুয়ে পড়ত। আর আব্বুর অভ্যাস ছিল খাওয়া দাওয়া শেষ করে অজু করে দোয়া দুরুদ পড়ে তারপর ঘুমানো। তো বরাবরের মতোই আব্বু ওই দিনও খাওয়া দাওয়া শেষ করে অজু করে আসেন,
দোয়া দুরুদ পড়ার জন্য। দোয়া দুরুদ পড়তে যাবেন এমন সময় আব্বু নুপুরের আওয়াজ শুনতে পান। শব্দটা ছিল মৃদু তবে সুমধুর। শব্দটা মৃদু থাকায় আব্বু কিছুই মনে করলেন না। ওই দিনের মতো তিনি শুয়ে পড়েন। এরকম মাঝে মধ্যেই শব্দ হতে থাকে, তবে ওই শব্দটা কিন্তু প্রতিদিন হতো না, 2-1 দিন পর পর, কখনো সপ্তাহে একবার। তো পরের বার শব্দ শুনে আব্বু দরজা খুলে বারান্দায় গিয়ে লাইট জ্বালান, আর তখনই শব্দটা বন্ধ হয়ে যায়। তিনি কিছুই দেখতে পান না। তবে একদিন আব্বু চিন্তা করলেন বারান্দায় গিয়ে লাইট জ্বালাবেন না, আর দরজা খুব আস্তে খুলবেন, যাতে কি হয় তিনি দেখতে পান। যেই কথা সেই কাজ। তিনি ওই দিন শব্দ শুনে সাথে সাথে বারান্দায় গিয়ে লাইট জ্বালাননি। শব্দ শুনে তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর চুপি চুপি দরজা খুললেন এবং বাইরে গেলেন। সেদিন আব্বু যা দেখতে পান তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আগেই বলে রাখি, বারান্দাটা ছিল অর্ধেক দেয়াল দেয়া, বাকি অর্ধেক গ্রিল করা। গ্রিলের বাইরে থেকে আব্বু সাদা একটু আলো দেখতে পেলেন। বুঝতে পারেননি কারণ সেটা অর্ধেক দেয়ালের আড়ালে পড়ে গিয়েছিল। সেদিন কিন্তু শব্দটি বন্ধ হয়নি। এটা দেখে আব্বু বেশ ভয় পেয়ে যান। তিনি আবার রুমে চলে আসেন। দরজাটা ছিল 2 পাল্লার। লাগানোর সময় কিছুটা শব্দ হতো। দরজা লাগানোর সময় শব্দে আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু তখন জিজ্ঞেস করেন কি হয়েছে। আম্মু ভয় পাবেন বলে আব্বু ওই দিন রাতে কিছুই বলেননি। এর পরের দিন আব্বুর বাসায় ফিরতে আরও দেরি হয়ে যায়। সেদিন খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত 1:30 বেজে যায়। তো যথারীতি আব্বু উঁচু করে আসেন দোয়া দুরুদ পড়ার জন্য। দোয়া দুরুদ পড়তে যাবেন এমন সময় তিনি শব্দটি আবারও শুনতে পান। তিনি কিছুটা ভয় পেয়ে যান। তখন আমার বোনের ঘুম ভেঙে যায় এবং আম্মু জেগে যায়। আম্মু তখন শুনতে পায় এরকম একটা মৃদু শব্দ হচ্ছে, যেন নুপুরের আওয়াজ। আম্মু আব্বুর দিকে তাকায়। আব্বু ওই দিন কিভাবে জানি না 2 পাল্লার দরজা লাগানোর সময় যে একটা লাঠির মতো বা কাঠ জাতীয় জিনিস থাকে সেটা খুলে নিয়ে বারান্দায় যান এবং লাইট জ্বালান। তবে লাইট জ্বালার পর শব্দটা বন্ধ হয়ে যায়। তিনি আবার রুমে চলে আসেন। আজ আর শব্দটা একেবারে বন্ধ হয়ে যায় না। আব্বু রুমে ঢোকার পরেই আবারও হতে থাকে। তবে এখনকার শব্দটি মৃদু ছিল না, বেশ জোরে জোরে শব্দ হচ্ছিল। এদিকে আমার বোনও বেশ কান্নাকাটি করছে। সব মিলিয়ে আমার ঘুম ভেঙে যায়। তখন রাত কয়টা হবে আমি বলতে পারবো না। আমার ঘুম ভাঙার পর আমি দেখি সবাই জেগে আছে। আব্বু দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আম্মু খাটের উপরে বসে ভীত অবস্থায়। আমি তখন কিছুতেই কোনো কিছু বুঝতে পারছি না। ঘুম ঘুম চোখ নিয়ে আম্মুর কাছে গিয়ে বোনের পাশে শুয়ে পড়ি। কিছুক্ষণ থাকার পর আমি ওয়াশরুমে যাই। তখন শব্দটি হচ্ছিল না। যাই হোক, আমি ওয়াশরুম থেকে এসে আমার রুমে শুয়ে পড়ি। আম্মু পরে যখন এই ঘটনাটি আমাকে বলেন তখন তিনি বলেছিলেন আব্বু এবং আম্মু দুজনেই ওই দিন রাতে ঘুমোতে পারেননি, কারণ সারা রাত নাকি কিছুক্ষণ পর থেমে থেমে ওই শব্দটি হচ্ছিল। আম্মু আব্বু দুজনে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন, তাই আর ঘুম হয়নি। যাই হোক, পরদিন সকালে আমি তখন ঘুমাচ্ছিলাম, কারণ আমার স্কুল সকাল 9টায়, আর আমি যখনকার কথা বলছি তখন সময় সকাল 6টা। আম্মু ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে দেখতে পায় ভেন্টিলেটরের যে জায়গাটি রয়েছে সেখান থেকে ফ্লোর পর্যন্ত একটা পায়ের ছাপ। তবে ছাপটি কিছুটা বেড়ালের পায়ের মতো, আর মনে হচ্ছিল ভেন্টিলেটরের ওপর থেকে কেউ ফ্লোরে দেয়াল বেয়ে নেমে এসেছে। আগেই বলেছি বাসাটা পুরনো ছিল, তাই এখনকার ওয়াশরুমের ভেন্টিলেটরের মতো ওই ওয়াশরুমের ভেন্টিলেটর ছিল না, অর্থাৎ অতটা বড় ছিল না। সাধারণত ছাদওয়ালা বাসার রুমে যেরকম ছোট ছোট ভেন্টিলেটর লাগানো থাকে সেরকম ছিল। তো ভেন্টিলেটর থেকে একটা ইঁদুরও আসা সম্ভব না, তাহলে একটা বিড়াল আসবে কিভাবে? আম্মু এই পায়ের সবগুলো ছাপ দেখে খুব ভয় পেয়েছেন। ও বলাই হয়নি, পায়ের ছাপগুলো দেখতে লাল রঙের ছিল, আর ওয়াশরুমের দেয়ালের রং ছিল সাদা, তাই ছাপগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছিল। আম্মু আব্বুকে ডাক দেন। আব্বু এসে দেখেন এবং তিনি বেশ গম্ভীর হয়ে যান। তিনি সাথে সাথে
বাড়িওয়ালি নানিকে ডেকে নিয়ে আসেন। বাড়িওয়ালি নানি এসে ছাপগুলো দেখেন, কিন্তু তার মুখে ভয়ের কোনো ছাপ দেখা যায় না। তিনি এবার এ বিষয়ে কিছু কথাও বলেন না, তিনি চুপ করে চলে যান। কিছুক্ষণ পর তার কাজের লোককে পাঠিয়ে দেন ছাপগুলো মোছার জন্য। তিনি একটি ভেজা কাপড় দিয়ে ছাপগুলো মোছার চেষ্টা করছিলেন, তবে ছাপগুলো মুছতে গিয়ে দেয়ালের রং উঠে যাচ্ছিল, যেহেতু বাড়িটি অনেক পুরনো। তাই কাজের লোক কিছুটা মুছে ওভাবেই রেখে চলে যান। আমিও সেই ছাপগুলো দেখেছিলাম। ছাপগুলো দেখে ভয় লাগার মতো কিছু নেই, বেড়ালের পায়ের ছাপের মতো। তবে আজব বিষয় এই যে ভেন্টিলেটর থেকে কিভাবে একটি বেড়াল দেয়াল বেয়ে ফ্লোরে নেমে আসবে, সেটাই প্রশ্ন। তারপরে আমি দেখলাম যে ওই ফ্লোর পর্যন্ত এসে আবার কোনো ছাপ নেই। পরে আম্মু প্রতিবেশীদের ঘটনাটি জানান। ঘটনাটি শুনে প্রতিবেশীরাও বেশ অবাক হয়ে যান এবং তারা এটাও বলেন যে তারা কখনো কখনো আমাদের বাসার ছাদের ওপরে একটি আগুনের বলকে চলাফেরা করতে দেখেছেন, মানে ছাদের এপাশ থেকে ওপাশ এরকম। তবে আমার বোন ছোট থাকায় আম্মু ভয় পেতে পারে ভেবে তারা আম্মুকে কিছুই জানায়নি। আম্মু যখন ঘটনাটি তাদের বলেন এবং ছাপগুলো ডেকে দেখান, তখন তারা আম্মুকে এটা শেয়ার করে। পরে আম্মু বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু বাড়িওয়ালি নানি কোনো কিছু বলেননি, কোনো পদক্ষেপও নেননি, আম্মু বাসা খুঁজতে থাকেন। মন মতো তেমন কোনো বাসা পাওয়া যাচ্ছিল না, কিন্তু মাসের শেষের দিকে বাসা ছেড়ে দেওয়া হয়েছিল। তো বাড়িওয়ালি নানি আম্মুকে একদিন বিকেলে ডাকলেন। তিনি বললেন, তিথি আম্মু, তোমাদের বাসা ছাড়ার দরকার নেই, আমি বাসাটা মেরামত করে দিচ্ছি, রঙও গড়িয়ে দিচ্ছি, আর এই কাজগুলো শেষ হলে আমি একটি হুজুর ডেকে বাসা বন্ধ করার ব্যবস্থা করছি। তোমরা অনেকদিন যাবত এই বাসায় আছো, কখনো তো তেমন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে এরকম একটা সমস্যা, তো এমনিতে আমার বাসা মেরামত করা লাগবে, ছাদ থেকে বালি পড়ছে, আমি এই কাজগুলো করাই, রঙও করে দেই। আম্মু আব্বুর সাথে এ ব্যাপারে কথা বলেন। আব্বু এই কথা শুনে রাজি হয়ে যান। এমনিতেও এই বাসাতে অন্য কোনো সমস্যা নেই, বাড়িওয়ালা যদি এই সমস্যার সমাধান করতে পারেন ভালোই তো। এক সপ্তাহ পরে মিস্ত্রিরা আসে বাড়ির ছাদ মেরামতের জন্য। আর এই এক সপ্তাহের মধ্যে মাঝে মাঝেই ওই শব্দটি শোনা যেত, কিন্তু আব্বু আর কখনোই দরজা খুলে বাইরে যাননি। তো মিস্ত্রিরা যখন কাজ করা শুরু করে তখন আরেক ধরনের ঘটনা ঘটে। সন্ধ্যার পরে 8টা-9টার দিকে ছাদের ওপরে মনে হতো খুব ভারী কিছু পড়ছে, তারপর কেউ হাঁটছে। বাসার পাশে যেহেতু একটি বড় নারিকেল গাছ ছিল, তাই আম্মু ভেবেছিল গাছ থেকে হয়তো নারিকেল পড়ছে। তবে এতদিন কোনো নারিকেল পড়ে নাই, আর এখন পড়ছে। আর নারিকেল পড়লেও একসাথে কতগুলো পড়বে? আগে যেহেতু বলেছি বাসাটি একতলা, তাই ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না, তাহলে ছাদে উঠবে কে আর হাঁটবে কে? এরকম দুদিন চলার পর আম্মু আবারও বাড়িওয়ালি নানির কাছে যান এবং সবকিছু খুলে বলেন। নানি বলেন, কাজ শেষ হতে আরো 3 দিন সময় লাগবে, 3 দিন অপেক্ষা করো, কাজ শেষ হলে হুজুর ডেকে নিয়ে আসবো। কাজ শেষ হওয়ার আগে তো তিনি আর হুজুর ডাকতে পারছেন না। একথা শুনে আম্মু ফিরে চলে আসেন। বাকি 3 দিন আমাদের রাতগুলো ভয়ঙ্করভাবেই কাটতে থাকে। 3 দিন পর কাজ শেষ হলে বাড়িওয়ালি নানি একজন হুজুর নিয়ে আসেন। হুজুর বাড়ির চারপাশটা দেখেন এবং দোয়া দুরুদ পড়তে থাকেন। জানি না তিনি কি পড়েছিলেন, তবে কিছুক্ষণ পর তিনি বলেন, এই বাড়িতে কিছু দুষ্টু জিন আছে। বাড়িটি যেহেতু বেশ পুরনো, আর এই বাড়িটিতেই আগে থেকে বেশ ঘন একটা বাঁশ ঝাড়ের মতন ছিল, আর কখনো কখনো কিছু মানুষকে এখানে কবরও দেয়া হয়েছে। এই জিনগুলো আসলে কারো কোনো ক্ষতি করবে না, এদের উদ্দেশ্য মূলত মানুষকে ভয় দেখানো। এগুলো বলে উনি বাড়িটি বন্ধ করে দিয়ে যান এবং পরবর্তীতে আমাদের বাসায় আর কোনো সমস্যা হয়নি। 2011 সালে আমরা ওই বাসা থেকে নিজেদের বাসায় উঠে আসি এবং এর মধ্যেও আর কোনো ঘটনা ঘটেনি। তবে নতুন বাড়িতে যাওয়ার পরে আমরা আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে ওইখানকার বেশ কিছু ঘটনা জানতে পারি, যা আমি পরবর্তীতে কখনো লিখে পাঠাবো। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি মূলত ঘটনা গুছিয়ে লিখতে পারি না, আর আসলে আমি ঘটনাটি লিখছিও, কিন্তু বাংলা লেখায় আমি বেশ দুর্বল, অর্থাৎ টাইপিংয়ে। আমি চাইলে রেকর্ডিং করে পাঠাতে পারতাম, তবে আপনার মুখে শোনার জন্যই এই উদ্যোগ।
আমি মিস করতে চাইনি। যাই হোক, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি আপনাদের ঘটনাটি ভালো লাগে আপনারাও আমাকে জানিয়ে দেবেন, আমরা তাহলে বুঝে যাব এবং যিনি আমাদের ঘটনাটি পাঠিয়েছেন তিনিও উৎসাহিত হবেন পরবর্তী ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন আরও একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কথাটি বলার কারণ হচ্ছে এর আগে আরও 2টা ঘটনা পাঠিয়েছি, কিন্তু সিলেক্টেড হয়নি, তাই আবার এক বুক ভরা আশা নিয়ে লিখতে বসেছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। স্টুডিওতে গিয়ে ঘটনা শোনানোর মতো সময় আমার কাছে নেই। ভূমিকা আমার এক বান্ধবীর কাছ থেকে শোনা। ঘটনাটি আজ থেকে 6 বছর আগের। আশা করি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তারিখ 12/7/2019। ঢাকার মিরপুরে আমাদের 3তলা বাসা। আমি, ছোট বোন নিশি, আমার মা একসঙ্গে থাকি। বাবা চাকরির কারণে বাইরে থাকেন। নিশি স্কুল থেকে ফেরার পর সারাদিন টিভি দেখে আর নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি আমি। মা আমাদের সবকিছু সামলে নেন, তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। রাতে মা মাঝে মাঝে বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়। রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে, মনে হয় কেউ হাঁটছে। তোর কি মনে হয় না কিছু একটা অস্বাভাবিক? আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা তুমি বেশি ভাবো, এটা তো ইঁদুরও হতে পারে, আর এসব আওয়াজ আমাদের কল্পনা। এই যুগে এসে এইসব ভাবা উচিত না। মা আর কিছু বলেন না, মাথা নিচু করে চলে যান। তারিখ 10/12/2019। আজ বাসায় আমি আর নিশি একা। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গেছেন। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপালে ঘাম, চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে দৌড়ে এলি কেন? ও ফিসফিস করে বলল, আপু, আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড কাটছেন। আমার ভ্রু কুঁচকে গেল। কি বলছিস তুই? আম্মু তো খালার বাসায়, তো ঘন্টাখানেক আগে বেরিয়ে গেছেন উনি। দরজা নিজে বন্ধ করেছি আমি। নিশি গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি, আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে কিছু বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস, আম্মু আসার প্রশ্নই ওঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল দেখি রান্নাঘরে কি হচ্ছে, আর তুই যদি মিথ্যা বলিস তবে কিন্তু মার খাবি। আমরা দুজনে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরে বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন। মা আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি?
জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে রেখেছে। আমি কোনো মতে বললাম, না মা, লাগবে না। আমি নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম, দরজা বন্ধ করে দিলাম। নিশি এত ভয়ে কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না। আমি ফোন তুলে মাকে কল দিলাম। 3 বার রিং হওয়ার পরে মা ফোন ধরলেন। তুমি কোথায় মা? আমি জিজ্ঞেস করতেই কেঁপে কেঁপে উঠলাম। মা ধীর গলায় বললেন, আমি তো খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। কিন্তু আমরা তো এই মাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পরে মা বললেন, তানিয়া, দরজা বন্ধ করে দেওয়া পর খবরদার বাইরে যাস না, আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, আয়াতুল কুরসি পড়তে থাক, ভয় পাস না, মা আসছেন। আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছিল না। নিশি কেঁদেই চলেছে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। তানিয়া, দরজা খুলতো, আমি মা। মায়ের গলা। কিন্তু মা তো খালার বাসায়, তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। ফিসফিস করে বলল নিশি, এটা মা না। আমি ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও সেই একই অদ্ভুত বার্তা আমি শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। দরজার বাইরে থেকে মায়ের গলা আবারও জোরালো হলো, তানিয়া, দরজা খোল, আমি তোকে ভয় পাওয়াচ্ছি না, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাঁপুনি থামছিলই না। দরজায় আঘাত বাড়তে লাগলো। আমরা প্রায় ঘন্টা খানেক বন্ধ দরজার পেছনে আতঙ্কে কাটালাম। এক সময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। আমি জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম। তখন রাত 10টা। হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন, ওনার হাতে ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা। মা দ্রুত দরজার উপরে উঠে এলেন। দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোদের? তোরা তো ভয়ে কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা 3 জন রান্নাঘরে ঢুকলাম। সেখানে কেউ নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন মা চা বানিয়ে রেখে গেছে। আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন। তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা কোনোভাবেই চুপচাপ চলে যাওয়ার মতো কিছু না। তারিখ 15/12/2019। এরপর থেকে রাতে রান্নাঘরে যাই না, নিশিও না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা 3 জনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু একটা আছে। কিন্তু সেই কিছু একটা আসলে কি তা কেউই জানি না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়কে আরো গভীর করে তোলে। তারিখ 22/12/2019। এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরো বেড়ে গেছে। নিশি এখন প্রায়ই রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। কখনো কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল, কখনো কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই ও হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু নিশি দৃঢ় আর ভয়ে কাঁপতে থাকা কণ্ঠে বলে, আমি ভুল। সে ভুল প্রমাণ করে আমাকে। আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই। কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খোলো। ভয়ে আমার শরীর অবশ হয়ে যায়। নিশিকে ডাকারও সাহস হয়নি। সারা রাত ঘুমোতে পারিনি। মাঝে মাঝে রান্নাঘরে বাতি জ্বলতে দেখি, আবার কখনো বাতি নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে পুরো বাসায় ছেটান, কিন্তু কিছুতেই পরিস্থিতি বদলায় না। 31/12/2019। নতুন বছরের সন্ধ্যা। চারিদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বললেন, তানিয়া, নিশি, তোদের বলার অনেক কিছু ছিল,
কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতিও থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরে একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে কি করব আমরা? মা বললেন, একটা উপায় আছে, দোয়া পড়ে যেতে হবে। আর কখনোই ভয় পাওয়া যাবে না। ভয় দেখানো এদের সবচেয়ে বড় অস্ত্র। তারিখ 20/1/2020। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায়। নিশি প্রায়ই ঘুম থেকে উঠে দেখেছে দরজা কেউ খুলে রেখে গেছে। আম্মুর ওপর একটা চাপা বিষণ্ণতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে একটা ঘটনা ঘটল যা আমাদের স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম নিশি পাশে। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া, একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিশিকে জাগাতে গিয়ে দেখলাম নিশি শক্ত হয়ে ঘুমোচ্ছে। ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি তখন আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে মা বললেন, তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যতবার ভয় পাবি ততবার ওরা শক্তি পাবে। সাহস রাখ। আসলে ঘটনাটি অনেক বড়, আর লিখতে পারছি না। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তা যাই হোক, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি আপনাদের ঘটনাটি ভালো লাগে আপনারাও আমাকে জানিয়ে দেবেন। আমরা তাহলে বুঝে যাব, এবং যিনি আমাদের ঘটনাটি পাঠিয়েছেন তিনিও উৎসাহিত হবেন পরবর্তী ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন আরও একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কথাটি বলার কারণ হচ্ছে এর আগে আরও 2টা ঘটনা পাঠিয়েছি, কিন্তু সিলেক্টেড হয়নি। তাই আবার এক বুক ভরা আশা নিয়ে লিখতে বসেছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। স্টুডিওতে গিয়ে ঘটনা শোনানোর মতো সময় আমার কাছে নেই। ভূমিকা আমার এক বান্ধবীর কাছ থেকে শোনা। ঘটনাটি আজ থেকে 6 বছর আগের। আশা করি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তারিখ 12/7/2019। ঢাকার মিরপুরে আমাদের 3তলা বাসা। আমি, ছোট বোন নিশি, আমার মা একসঙ্গে থাকি। বাবা চাকরির কারণে বাইরে থাকেন। নিশি স্কুল থেকে ফেরার পর সারাদিন টিভি দেখে, আর নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি আমি। মা আমাদের সবকিছু সামলে নেন। তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। রাতে মা মাঝে মাঝে বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়। রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে। মনে হয় কেউ হাঁটছে। তোর কি মনে হয় না কিছু একটা অস্বাভাবিক? আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা
তুমি বেশি ভাবো, এটা তো ইঁদুরও হতে পারে। আর এসব আওয়াজ আমাদের কল্পনা। এই যুগে এসে এইসব ভাবা উচিত না। মা আর কিছু বলেন না, মাথা নিচু করে চলে যান। তারিখ 10/12/2019। আজ বাসায় আমি আর নিশি একা। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গেছেন। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপালে ঘাম, চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে দৌড়ে এলি কেন? ও ফিসফিস করে বলল, আপু, আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড কাটছেন। আমার ভ্রু কুঁচকে গেল। কি বলছিস তুই? আম্মু তো খালার বাসায়, তো ঘন্টাখানেক আগে বেরিয়ে গেছেন উনি। দরজা নিজে বন্ধ করেছি আমি। নিশি গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি, আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে কিছু বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস, আম্মু আসার প্রশ্নই ওঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল দেখি রান্নাঘরে কি হচ্ছে। আর তুই যদি মিথ্যা বলিস তবে কিন্তু মার খাবি। আমরা দুজনে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরে বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন। মা আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি? আমার পা জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে রেখেছে। আমি কোনো মতে বললাম, না মা, লাগবে না। আমি নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম। দরজা বন্ধ করে দিলাম। নিশি এত ভয়ে কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না। আমি ফোন তুলে মাকে কল দিলাম। 3 বার রিং হওয়ার পরে মা ফোন ধরলেন। তুমি কোথায় মা? আমি জিজ্ঞেস করতেই কেঁপে কেঁপে উঠলাম। মা ধীর গলায় বললেন, আমি তো খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। কিন্তু আমরা তো এই মাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পরে মা বললেন, তানিয়া, দরজা বন্ধ করে দেওয়া পর খবরদার বাইরে যাস না, আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, আয়াতুল কুরসি পড়তে থাক, ভয় পাস না, মা আসছেন। আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছিল না। নিশি কেঁদেই চলেছে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। তানিয়া, দরজা খুলতো, আমি মা। মায়ের গলা। কিন্তু মা তো খালার বাসায়, তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। ফিসফিস করে বলল নিশি, এটা মা না। আমি ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও সেই একই অদ্ভুত বার্তা আমি শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। দরজার বাইরে থেকে মায়ের গলা আবারও জোরালো হলো, তানিয়া, দরজা খোল, আমি তোকে ভয় পাওয়াচ্ছি না, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাঁপুনি থামছিলই না। দরজায় আঘাত বাড়তে লাগলো। আমরা প্রায় ঘন্টা খানেক বন্ধ দরজার পেছনে আতঙ্কে কাটালাম। এক সময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল। কোনো সারা শব্দ নেই। আমি জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম। তখন রাত 10টা। হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন, ওনার হাতে ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা। মা দ্রুত দরজার উপরে উঠে এলেন। দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোদের? তোরা তো ভয়ে কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা 3 জন রান্নাঘরে ঢুকলাম। সেখানে কেউ নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন মা চা বানিয়ে রেখে গেছে। আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন।
তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা কোনোভাবেই চুপচাপ চলে যাওয়ার মতো কিছু না। তারিখ 15/12/2019। এরপর থেকে রাতে রান্নাঘরে যাই না, নিশিও না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা তিনজনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু একটা আছে। কিন্তু সেই কিছু একটা আসলে কি তা কেউই জানি না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়কে আরো গভীর করে তোলে। তারিখ 22/12/2019। এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরো বেড়ে গেছে। নিশি এখন প্রায়ই রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। কখনো কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল, কখনো কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই ও হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু নিশি দৃঢ় আর ভয়ে কাঁপতে থাকা কণ্ঠে বলে, আমি ভুল। সে ভুল প্রমাণ করে আমাকে। আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই। কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিস ফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খোলো। ভয়ে আমার শরীর অবশ হয়ে যায়। নিশিকে ডাকারও সাহস হয়নি। সারা রাত ঘুমোতে পারিনি। মাঝে মাঝে রান্নাঘরে বাতি জ্বলতে দেখি, আবার কখনো বাতি নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে পুরো বাসায় ছেটান, কিন্তু কিছুতেই পরিস্থিতি বদলায় না। 31/12/2019। নতুন বছরের সন্ধ্যা। চারিদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বললেন, তানিয়া, নিশি, তোদের বলার অনেক কিছু ছিল, কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতিও থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরে একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে কি করব আমরা? মা বললেন, একটা উপায় আছে, দোয়া পড়ে যেতে হবে। আর কখনোই ভয় পাওয়া যাবে না। ভয় দেখানো এদের সবচেয়ে বড় অস্ত্র। তারিখ 20/1/2020। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায়। নিশি প্রায়ই ঘুম থেকে উঠে দেখেছে দরজা কেউ খুলে রেখে গেছে। আম্মুর ওপর একটা চাপা বিষণ্ণতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে একটা ঘটনা ঘটল যা আমাদের স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম নিশি পাশে। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া, একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিশিকে জাগাতে গিয়ে দেখলাম নিশি শক্ত হয়ে ঘুমোচ্ছে। ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি তখন আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে মা বললেন, তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যতবার ভয় পাবি ততবার ওরা শক্তি পাবে। সাহস রাখ। আসলে ঘটনাটি অনেক বড়, আর লিখতে পারছি না। যদি ঘটনাটি সিলেক্টেড হয়